বয়কট শব্দটি এখন মুখে মুখে। যখন যার যা ইচ্ছে হচ্ছে বয়কট করছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছুর বয়কটের সরব উঠলে আর রক্ষা নেই। ইদানিং শব্দটির ব্যবহার খুব বেশি হচ্ছে। সম্প্রতি ইসরায়েলের গাজায় নির্মম নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের জোয়ার শুরু হয় পুরো বিশ্বে। কিন্তু এই বয়কট শব্দটির সঠিক অর্থ জানেন কি? বয়কট শব্দের উৎপত্তি কোনো কিছুর বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে আমরা অনেক কিছুই বর্জন করি, কিংবা ঘৃণা প্রকাশের জন্যও আমরা সংশ্লিষ্ট বিষয়কে বর্জন করি। এভাবে কোনো কিছু বর্জন করার কথায় প্রথমেই বয়কট শব্দটি চলে আসে। কখনো কোনো পণ্য, কখনো বা কোনো ব্যক্তি। কিন্তু জানেন কি এই বয়কট শব্দটি কোথা থেকে এলো? এর আসল অর্থ কি ছিল? কিভাবে এটি যুক্ত হলো আমাদের অভিধানে? এই শব্দের আবির্ভাব হয়েছিল চার্লস কার্নিংহাম বয়কট নামের এক ব্যক্তির থেকে। চার্লস কার্নিংহাম বয়কটের জন্ম 1832 সালে ইংল্যান্ডে। প্রথমে তার নাম বয়কাট রাখা হলেও 9 বছর বয়সে পরিবার থেকে নাম বদল করে রাখা হয় বয়কট। বালক চার্লসের প্রথম ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যুক্ত হওয়ার, কিন্তু পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সেটা আর হয়নি। এরপর তিনি যুক্ত হন জমি কেনাবেচার কাজে। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় কম বয়সেই তিনি কাজে যুক্ত হয়েছিলেন। দুরন্ত ও মেধাবী ছিলেন চার্লস। কিছুদিনের মধ্যে মায়ো কাউন্ট্রির অন্তর্গত আচিল দ্বীপের বেশ খানিকটা জমি কিনে ফেললেন। পাশাপাশি কাজ করতে লাগলেন আয়ারল্যান্ডের আর্ল অব আর্নের জমি কেনাবেচার মধ্যস্থতাকারী হিসেবে। আর্নের অধীনে তখন প্রায় 40,000 একর জমি। বয়কটের দায়িত্ব ছিল এই বিশাল পরিমাণ জমি দেখভাল ও সেখানকার কৃষকদের থেকে খাজনা আদায় করা এবং অনাদায়ে তাদের উচ্ছেদ করা, অনেকটা জমিদারের নায়েবের মতো। আর এই কাজে প্রচণ্ড নৃশংস ছিলেন বয়কট। তিনি বিশ্বাস করতেন জমি ও চাষির জীবনের সব সত্ত্ব মালিকের, ফলে যেখানেই হোক প্রাপ্য আদায় করতে হবে। তাতে কিছু মানুষের ক্ষতি হলেও সে দায় তার নয়। এমনকি কাজে আসতে সামান্য দেরি হলে চাষিদের বেতন কেটে নিতেন বয়কট। স্বাভাবিকভাবেই বয়কটের জোর জুলুমে ক্ষিপ্ত হতে থাকে চাষিরা। 1879 সাল নাগাদ মাইকেল ডেভিড নামের এক কৃষকের সন্তান মায়ো প্রদেশে গড়ে তোলেন আইরিশ ন্যাশনাল ল্যান্ড লীগ। খাজনা কমানো ও উচ্ছেদ বিরোধী আন্দোলনে সরগরম হয়ে ওঠে সমগ্র আয়ারল্যান্ড। পরের বছর কৃষকরা দাবি জানায় 25% খাজনা কমানোর। শেষ পর্যন্ত রক্ষা হয় 10%। সেই অর্থ উদ্ধারে প্রবল অত্যাচার চালান বয়কট। উচ্ছেদও করা হয় বেশ কয়েকটি পরিবারকে। এই ঘটনায় পৌঁছায় সংসদ পর্যন্ত। সেই সময় সংসদের সদস্য ও ল্যান্ড লীগের পক্ষপাতী চার্লস স্টুয়ার্ট পার্নেল ঘোষণা করেন, এরকম ব্যক্তিকে সব জায়গায় উপেক্ষা করা উচিত। ব্যাস, যেন ঘি পড়ল আগুনে। বয়কটের বিরুদ্ধে শুরু হলো সামাজিক ধর্মঘট। কোনো অনুষ্ঠানে তাকে ডাকা হয় না, কেউ কথা বলে না তার সঙ্গে। জমি কেনা বেচা বন্ধ, শুকিয়ে যেতে লাগলো জমির ফসল। এমনকি পিয়ন পর্যন্ত তার বাড়িতে চিঠি দিতে আসতে চায় না। এ যেন সম্পূর্ণ একঘরে অবস্থা। দ্য টাইমসের পাতায় নিজের অসহায়ের অবস্থার কথা জানিয়ে খোলা চিঠি লিখলেন বয়কট। এগিয়ে এলেন বেলফাস্ট আর ডাবলিনের বন্ধুরা। ফসল কাটার জন্য 50 জন লোক পাঠানো হলো মায়োতে, আর তাদের নিরাপত্তার জন্য থাকলো 900 সশস্ত্র সৈন্য। তাতে অবশ্য লাভ কিছুই হয়নি বয়কটের। 350 পাউন্ডের ফসলের বদলে সৈন্যবাহিনীর জন্য তার খরচ হয়েছিল 10,000 পাউন্ড। আর এই সব ঘটনার ফলে শুধু আয়ারল্যান্ড নয়, ইংল্যান্ড সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে তার গল্প। খবরের কাগজে জন্ম হয় অসংখ্য কার্টুনের। 19 শতকের শেষ দিকে ল্যান্ড লীগ ও পার্নেলের জনপ্রিয়তার ফলে যেখানেই জমিদার শ্রেণীরা অত্যাচার করত, সেখানেই নেওয়া হতে থাকে বয়কটের ব্যবস্থা। এভাবেই সারা বিশ্বে বয়কট হয়ে ওঠে নির্যাতিতদের প্রতিবাদের ভাষা, প্রতিবাদী কর্মসূচি। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।